মানে এর জন্যই কাশ্মীরে আসা সত্যি জীবন সার্থক। এই যে উপরে যেটা দেখতে পাচ্ছ না, পুরো বরফ একদম চাপ হয়ে আছে, আর তারপরে তোমাদেরকে আমি উপরে গিয়ে দেখাবো কত বরফ আছে। চলে এসেছি ট্যানমার্ক মার্কেট, আর এটাই হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড ট্যানমার্কের। এইখান থেকেই গাড়ি পাওয়া যাবে গুলমার্গ যাওয়ার জন্য। দেখো বরফ নিয়ে এখনই ছিঁড়াছিঁড়ি শুরু করে দিয়েছে, আর এগুলো কিন্তু একটু শক্ত বরফ জমে গেছে। উপরে কিন্তু আমরা ফ্রেশ বরফ পাবো। এই আই লাভ গুলমার্গ লেখা আছে, তার পাশে এই যে দুটো থাম্বা টাইপের আছে, এইটা একটা গেট, আর এইখানে লেখা আছে গন্ডোলা রোপওয়ে। এখন বাজে সকাল 10টা, আর ভিড় কিন্তু খুব একটা নেই, এইটুখানি তো লাইন থাকবেই। মাঝ রাস্তা এরকম দাঁড় করিয়ে দিয়েছে, এটা কোনো ভয়ের কোনো কারণ নেই। আই থিঙ্ক এটা লোডশেডিং, এটা এরকম হয়। এইটা হচ্ছে সেকেন্ড ফেজের লাইন, অনেকটা লাইন আছে। সেকেন্ড ফেজ অ্যাকচুয়ালি যাওয়ার প্রয়োজন হয় না, তবে যাদের টিকিট কাটা আছে খোলা থাকলে তারা অবশ্যই যাবে। আর এই যে হচ্ছে যাচ্ছে এই একদম ওপরে, এই যে ঠান্ডায় ধরে আছি কাওয়া। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং। আর আজকে মার্চের 10 তারিখ, আমাদের শ্রীনগরে আজকে ডে 3। আমরা আজকে যাচ্ছি গুলমার্গে। আর গুলমার্গে যাওয়ার জন্য খুব সকালবেলা উঠেছিলাম, 5টার সময় উঠেছি। ঠান্ডা অতটা মনে হচ্ছে না, মানে প্রপার শ্রীনগরে অতটা ঠান্ডা নেই, জানি না গুলমার্গের দিকে কতটা ঠান্ডা হবে। তো তাড়াতাড়ি করে রেডি টেডি হয়ে মোটামুটি ওই এখন 6:30 মতো বাজে বেরিয়ে গেলাম। এখান থেকে এখন অটো বাস যা পাবো সেটা ধরবো, ধরে দেখি পরিমপুরা মান্ডি বলে একটা জায়গা আছে, সেখানে যাব। সেখান থেকে ট্যানমার্গের গাড়ি পাওয়া যাবে, তারপর ট্যানমার্গ থেকে আবার গুলমার্গ। তো এখন দেখি রাস্তাতে যাই কি পাই। চলো তোমরাও আমার সাথে চলো, আমি তোমাদেরকে ভার্চুয়ালি দেখাতে থাকি কিভাবে পুরো এই গুলমার্গ পর্যন্ত যাই। চিড়ে নিয়ে নিয়েছি, মুড়ি, আর হচ্ছে টক দই। এই যে টক দই কিনে নিয়েছিলাম কালকে, টক দই দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নেব। তারপর চিড়ে মুড়ি আর টক দই দিয়ে একটু হেলদি ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে গেলাম গুলমার্গের জন্য। এই হচ্ছে একদম সকালের ডাল লেক। ভোরবেলা বললেও চলে, এখানে সকাল অনেক দেরিতে হয়। এই যে আমরা যাচ্ছি আমাদের গেস্ট হাউস থেকে বেরিয়ে, খুব বেশি দূর না রাস্তা। আর কালকে আমি স্কুটি রেন্ট নিয়েছিলাম, এই যে কাশ বাইক রেন্টাল। কাশ বাইক রেন্টালের কন্ট্যাক্ট নাম্বারটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। চাইলে স্কুটি নিয়ে শ্রীনগর লোকাল ট্যুরগুলো তোমরা করতে পারো, বেশ ভালো হবে, অনেকটা টাকাও বাঁচবে, নিজের স্বাধীনতা মতো একদম রিল্যাক্সে ঘুরতেও পারবে। সকালবেলা রাস্তাঘাট একদম শুনশান। এই জায়গাটাতেই এত জ্যাম থাকে, মানে সেটা কল্পনা করার বাইরে। কিন্তু সকালবেলা বলে এত ফাঁকা এখানটা। এনার অটো পেয়ে গেছি, এই অটো 200 টাকা যাবে পরিমপুরা মান্ডি। 200 টাকা, প্রথমে 250 টাকা বলেছিল, 50 টাকা কম করেছে। ঢুকে গেলাম, চালিয়ে ভাই সাহেব। অটোর মধ্যে পুরো অন্ধকারের মধ্যে ভূত সেজে বসে আছি, সব ঢেকে ঢুকে। ঠান্ডা এবার যত যাচ্ছি তত ঠান্ডা লাগছে। আর এখানকার অটোগুলো হচ্ছে পিছনে 2 জন কমফোর্টেবল ভাবে বসতে পারবে, 3 জন বসতে পারবে, একটু কষ্ট হবে। আর একদম বক্স মতো করা, যাতে কোনো ঠান্ডা না ঢুকতে পারে, সেই হিসাবে বানানো ওটা। এই যে ও পুরো প্যাকড আপ হয়ে গেছে, ঠান্ডা ঢোকার কোনো উপায় নেই। চলে এসেছি পরিমপুরা মান্ডি ট্যাক্সি স্ট্যান্ড, আর এটা বাস স্ট্যান্ডও। এখান থেকে ট্যানমার্গ যাওয়ার গাড়ি পাওয়া যাবে। আর আমাদের অটো আমাদেরকে ছেড়ে চলে গেল। তো এখান থেকে দেখি, এখন মানে সকালবেলা তো মানে প্যাসেঞ্জার একটু কম আছে, তো আর কেউ কয়েকজন আসলে তারপরে একসাথে ছাড়বে। তো দেখি কোন গাড়িটা ছাড়ে। তারপর পরিমপুরা মান্ডিতে আমরা কিছুক্ষণ ওয়েট করলাম, কিন্তু ড্রাইভার কাকুরা বললেন যে শেয়ারিং যেতে এখন অনেকটা টাইম লেগে যাবে, তাই ওনারাই একটা গাড়ি ঠিক করে দিল, রানিং গাড়ি। তো আমরা সেটাতেই উঠে গেলাম। তো একটা ভাইয়াকে পেলাম রাস্তায়, উনি ট্যানমার্গ পর্যন্ত যাবে। তো আমরা ওনার গাড়িতে উঠে গেলাম। ভাড়া নেবে ওই 100 টাকা করেই, দুজনের 200 টাকা। তো
তো দেখা যাক এখন ডেনমার্ক পর্যন্ত তো যাই, কারণ এখানে একটা প্রবলেম হয়েছে কি যে সকাল সকাল এত পাওয়া যায় না, কারণ সবাই এখন ঘুমাচ্ছে। তো বললো আধা ঘন্টা মতো ওয়েট করলে হয়ে যাবে, কারণ এখন 7:15 বাজে। আধা ঘন্টা মতো ওয়েট করলে আমরা গাড়ি পেয়ে যেতাম, কিন্তু যাই হোক একজন লিফট দিয়ে দিল, ভালোই হলো। ডেনমার্ক পর্যন্ত তো যাই, তারপর ওখান থেকে আবার দেখা যাবে। তারপর আমরা এগোতে থাকলাম, দুপাশে সেই সুন্দর বাড়িঘর আর প্রাকৃতিক দৃশ্যকে পাশে রেখে, আর ছোট ছোট পাহাড় আস্তে আস্তে বড় বড় পাহাড়ের আকার নিচ্ছে সামনের দিকটাতে। যত এগোচ্ছি আমরা যাচ্ছিলাম ডেনমার্কের দিকে। আর তারপরে কিছুটা সময় পার করার পরে দেখলাম পাহাড়ের গায়ে বা পাহাড়ের মাথায় এত পরিমাণ বরফ জমে আছে, তো সেগুলো দেখে জাস্ট মনটা ভরে গেল। মানে সামনে যে কি আমাদের জন্য অপেক্ষা করতে চলেছে সেটা আমাদের আইডিয়াও ছিল না। এত পরিমাণ বরফ আমরা প্রথমবার দেখছি, তো প্রথমবার দেখে খুবই আনন্দ হচ্ছিল। তারপরে মনে হলো যে না, কাশ্মীর আসা তো এটার কারণেই, এই বরফ দেখার জন্য এত দূর থেকে ছুটে আসা। তো ফাইনালি সেই বরফ দেখে খুবই আনন্দ হচ্ছিল। নেমে গেছি ডেনমার্কে, আর ভাইয়াটা আমাদেরকে একটুখানি আগে ছেড়ে দিল, কারণ সামনে টোল আছে। তো ওই ভাইয়াটা যদি আসে তাহলে টোল দিতে হবে, তাই জন্য উনি বললো যে এখানে নেমে যাও, এখান থেকে একটুখানি হেঁটে চলে যাও, এই 200-300 মিটার মতো। তো আমরা সেটাই করছি। আর পিছনের ভিউটা জাস্ট যদি তোমরা দেখো তাহলে ভাববে সত্যি কাছে পিছনের ভিউটা ঠিক এরকম। মানে এর জন্যই কাশ্মীরে আসা সত্যি জীবন সার্থক। এই বরফ দেখতে এত দূর থেকে এতদিনের স্বপ্ন বুকে নিয়ে আসা, তো সেটা ফাইনালি পূরণ হতে চলেছে। তার প্রথম ধাপ আমি দেখেই নিয়েছি। এই যে উপরে যেটা দেখতে পাচ্ছ না, পুরো বরফ একদম চাপ হয়ে আছে, আর তারপরে তোমাদেরকে আমি উপরে গিয়ে দেখাবো কত বরফ আছে। আর আজকে রোদ উঠেছে, এটা সব থেকে বেশি খুশির খবর। আর রোদ উঠলে কিন্তু বরফের মজা দ্বিগুণ হয়ে যায়। স্নোফলের একরকম মজা, রোদ উঠলে আর একরকম মজা। চলে এসেছি ডেনমার্ক মার্কেট, আর এটাই হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড ডেনমার্কের। এইখান থেকেই গাড়ি পাওয়া যাবে গুলমার্গ যাওয়ার জন্য, এখান থেকে আমরা গাড়ি ধরবো। আর এই মার্কেটের পিছনে কিন্তু টয়লেটের ব্যবস্থা আছে, তোমরা চাইলে টয়লেট ইউজ করতে পারো, এটা জেনে রাখো। আর এইখানে প্রচুর ব্ল্যাক আইস জমে আছে, যেগুলো একদম শক্ত হয়ে গেছে। এই যে এরকম চারিপাশে জমে আছে পুরো ব্ল্যাক আইস। এখন একটুখানি কিছু খাবো, খেয়ে তারপরে বেরোবো গুলমার্গের জন্য। আর এই যে পাহাড়ের ওপরে বরফটা দেখেছো, আর এইদিকেও দেখো, এই যে সকাল থেকে গাড়ি একটু কম ছিল, গাড়ি সেভাবে পাচ্ছিলাম না। লাস্টে কি করলাম, রোডে এসে দাঁড়ালাম। ডেনমার্ক মার্কেটের যে রোড, যেটা গুলমার্গের দিকে যাচ্ছে, রানিং গাড়ি আসলো, সাথে সাথে পেয়ে গেলাম। তো তোমরাও এখানে আসলে যদি গাড়ি না পাও, চিন্তার কোনো কারণ নেই, রাস্তা থেকে প্রচুর গাড়ি পেয়ে যাবে, জাস্ট হাত দেখালে নিয়ে নেবে। আর ভাড়া নেবে 50 টাকা করে। ডেনমার্কের পরের থেকেই কিন্তু পাহাড়ে ওঠাটা শুরু হয়ে যায়, আর এখান থেকে শেয়ারিং গাড়ি 50 টাকা করে নিয়ে যায় গুলমার্গ পর্যন্ত। প্রথমে আমাদের গাড়ি পেতে একটু অসুবিধা হলেও রাস্তার সামনে এসে যখন দাঁড়ালাম তখন কিন্তু রানিং গাড়ি আমরা পেয়ে গিয়েছিলাম। তাই চিন্তার কোনো কারণ নেই, শেয়ারিং গাড়ি না থাকলেও একটু ওয়েট করলে তোমরা কিন্তু পেয়ে যাবে। আসলাম গুলমার্গ, আর এই হচ্ছে গুলমার্গের ট্যাক্সি স্ট্যান্ড। এখানে নামিয়ে দিল, মাত্র 50 টাকা করে ভাড়া নিল। আর কত বরফ লাগবে তোমাদের, আজকে দেখাবো কত বরফ চাই। আর এই যে গাড়িগুলো সব এখানে এসে নামিয়ে দেবে। আর ওপরে এই এত বরফ, নিচেও প্রচুর, আর ভেতরে এরকম ছোট ছোট প্রচুর ঘর আছে, এগুলোকে একটা হাট বলা হয়। আর ওই দূরে দেখা যাচ্ছে একটা কালী মন্দির, এখানে কিন্তু একটা বিখ্যাত গানের শুটিং হয়েছিল, তো সেটা তোমরা বলবে পরে, আমি ওটা তোমাদেরকে নিয়ে যাব। আর এই হচ্ছে
সামনের দিকে দেখো বরফ নিয়ে এখনই ছিঁড়াছিঁড়ি শুরু করে দিয়েছে। আর এগুলো কিন্তু একটু শক্ত বরফ জমে গেছে, উপরে কিন্তু আমরা ফ্রেশ বরফ পাবো। এক সপ্তাহ আগেই কিন্তু স্নোফল হয়েছে। কব তক স্নোফল হওয়া তো পিছলে দিন এক সপ্তাহ পেলে মানে এক সপ্তাহ আগেই কিন্তু স্নোফল হয়েছে। এখান থেকে এসে এই জায়গাগুলো কিন্তু খুব স্লিপারি হওয়ার জন্য কিন্তু তোমাদের নর্মাল জুতো চলবে না, ওটা পিছলে যাবে। তাই অবশ্যই এখান থেকে জুতো নিয়ে নিও। এই যে আমরা জুতো নিয়ে নিয়েছি, যার যেটা মাপ আছে সেই মাপে এখান থেকে জুতো নিয়ে নিও। আর জ্যাকেট চাইলে তোমরা নিতে পারো, কিন্তু জ্যাকেটের আমার মনে হয় না প্রয়োজন হবে, জুতোটাই নিয়ে নিও। এই হচ্ছে জুতোর সব কাউন্টার। জুতো নিয়ে আরামসে ধীরে সুস্থে যাও, কারোর কোনো কথা শোনার দরকার নেই, একদম নিজেদের মতো করে চলে যাও। আর এখান থেকে গন্ডোলা পর্যন্ত মোটামুটি 1 কিলোমিটারও হবে না, 700-800 মিটার মতো হবে। তো সবাই তোমাকে বলবে, তোমার পিছনে পড়ে থাকবে যে স্লেজ গাড়ি করে নিয়ে যাবে, তারপর বিভিন্ন রকমভাবে অনেক কিছুভাবে তোমাদেরকে মানে বলার চেষ্টা করবে। তো সেই সবে কোনো কথায় কান না দিয়ে সোজা তোমরা হাঁটা শুরু করবে, হেঁটে হেঁটে সোজা চলে যাবে, গেলেই দেখে যাবে। আর সবাই দেখবে ওই দিক দিয়েই যাচ্ছে, তো রাস্তা ওদেরকে জিজ্ঞেস করলে ওরা ভুলভাল বলে দেয়, একদম দরকার নেই জিজ্ঞেস করার। দেখবে সবাই যাচ্ছে, সেই দিকেই তোমরা চলে যাবে। এইখানে এসে তোমরা একটু কনফিউজ হতে পারো, কারণ গন্ডোলার যে মেন পয়েন্টটা মানে এন্ট্রিটা সেটা ঠিকভাবে খুঁজে নাও পেতে পারো। সেটার জন্য আমি একটা ভালো উপায় দিয়ে দিচ্ছি। এইখানে দেখবে এই আই লাভ গুলমার্গ লেখা আছে, তার পাশে এই যে দুটো থাম্বা টাইপের আছে, এইটা একটা গেট। আর এইখানে লেখা আছে গন্ডোলা রোপওয়ে। এখান দিয়ে সোজা হেঁটে চলে যাও, অল্প একটু রাস্তা। আর এই দিকটা চলে গেলে জুতো ভাড়া পাওয়া যায়, আমরা এখান থেকে জুতো নিয়েছি। আর এই দিকটা হচ্ছে পুরো মার্কেট, খাবার টাবার খেলে হোটেল বর্গেরা সব ওখানে পেয়ে যাবে। আর এইখানে তোমাকে সবাই খুব কনফিউজ করে দেবে যে এইখানে না, এটা না, অন্য রাস্তা, এই রাস্তা, ওই রাস্তা বলে স্লেজ নেওয়ার জন্য পাগল করে দেবে। কারোর কোনো কথাই যাবে না, সোজা নিজেদের মতো করে এই জায়গাটায় চলে আসবে। মেন পয়েন্ট হচ্ছে এটা, এখান থেকে সোজা। আচ্ছা, এবার তোমাদেরকে আমি বলি যে এত বরফ যদি তোমরা চাও তাহলে কিন্তু অবশ্যই মার্চ মাসের ফার্স্ট উইক আর সেকেন্ড উইক হচ্ছে বেস্ট, কারণ এই সময় ঠান্ডাটাও একটু কম থাকে আর এত প্রচুর পরিমাণে বরফ নিয়ে কিন্তু এনজয়মেন্ট করা যায়। মানে সেটা নিচেই হোক, ফার্স্ট ফেজ হোক, সেকেন্ড ফেজের প্রয়োজন কিন্তু হয় না। গাছগুলোকে একবার শুধু দেখো, কত বরফ জমে আছে গাছে। এইদিকে সব হোটেল পেয়ে যাবে থাকার জন্যে। আর এইখানটা এসে এই সোজা চলে গেলে গন্ডোলা, এখানে দেখানো আছে, এইখানেও দেখানো আছে। এই হচ্ছে গন্ডোলা। আর এই হোটেলগুলো পুরো বরফে ঢেকে গেছে। এই আমরা এই দিক দিয়ে আসলাম, কত বরফ, প্রচুর বরফ। চলে এসেছি গন্ডোলার সামনে। আর এই যে লাল বিল্ডিংটা, এটাই হচ্ছে গন্ডোলার এন্ট্রি পয়েন্ট। এখানে টিকিটটা দেখিয়ে ঢুকতে হবে। বেশিক্ষণ লাগলো না হেঁটে আসতে, 10 থেকে 15 মিনিট মতো। আমরা রাস্তায় অনেক বরফ এনজয় করতে করতে এসেছি, তার জন্য একটু বেশি টাইম লেগেছে, 20-25 মিনিট মতো লেগেছে। থ্রুলি মানে টানা যদি চলে আসো তাহলে 10 মিনিট লাগবে। নিচে কিন্তু খুব একটা লাইন নেই, অল্পই লাইন আছে। এই পুরোটা কিন্তু লাইন থাকে, অনেক টাইম লেগে যায়। তো আমরা যেহেতু সকাল সকাল এসেছি তাই আশা করি তাড়াতাড়ি হয়ে যাবে। দেখা যাক। এখানে টিকিট স্ক্যান হবে, টিকিট স্ক্যান করে
তারপরে ঢুকতে হবে। টিকিট স্ক্যান হবে, টিকিট স্ক্যান না হলে কিন্তু তোমরা ভিতরে ঢুকতে পারবে না। টিকিট স্ক্যান করে, এই যে আমার টিকিট স্ক্যান হলো, হয়ে এখন আমরা যাচ্ছি উপরের দিকে। উপরেও একটা লাইন হয় কিন্তু, এখন দেখা যাক উপরে কতক্ষণ লাইন দিতে হয়। এই যে লাইন অলরেডি শুরু হয়ে গেছে। এখানে কিন্তু মানে যারা দালাল আছে ওরা কিন্তু সামনে দিয়ে অনেক ঢুকিয়ে দেয় টাকা নিয়ে, তো সেই চক্করে কিন্তু তোমরা পড়বে না, আরামসে চলে যাবে, যা টাইম লাগবে পৌঁছে যাবে, কোনো অসুবিধা নেই। এখন বাজে সকাল 10টা, আর ভিড় কিন্তু খুব একটা নেই, এইটুখানি তো লাইন থাকবেই। কেউ 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে লাইন দিয়েও তারপরে যায়, তো সেই হিসাবে কিন্তু কোনো লাইন নেই। সকাল সকাল আসলে এই সুবিধাটা কিন্তু পাওয়া যায়। এই যে, আর এইখানে সিটিং এরিয়া আছে বসার জন্যে। গন্ডোলায় উঠে গেলাম, 6 জন করে উঠতে পারবে। আর এইখানে চোরো মরাজাগতা চলছে, যারা স্কি করে তারা আগে থেকে চলে যাচ্ছে, আর যাদের টাকা দেওয়া আছে দালালরা ঢুকে দিচ্ছে আগে থেকে, তো এইগুলো একটু সহ্য করতেই হবে এখানে। তারপর আমাদের গন্ডোলা চলতে শুরু করলো, আর নিচে দেখলাম পুরো বরফ জমে রয়েছে, যেগুলো কিন্তু অন্য সময় পুরোটাই তৃণভূমি থাকে, আর গাছগুলো কিন্তু পুরো বরফে একদম ভরে গেছে। আর মাঝ রাস্তায় এরকম দাঁড় করিয়ে দিয়েছে, এটাতে ভয়ের কোনো কারণ নেই। আই থিঙ্ক এটা লোডশেডিং, তো এটা এরকম হয়, 2 মিনিট মতো থাকবে, তারপরে আবার চলতে থাকবে, তো প্রবলেম কিছু হবে না, আর হচ্ছেও না। এগুলো ইগলু, এর ভেতরের কিন্তু বরফ নেই। এইটা হচ্ছে সেকেন্ড ফেজের লাইন, অনেকটা লাইন আছে। সেকেন্ড ফেজ অ্যাকচুয়ালি যাওয়ার প্রয়োজন হয় না, তবে যাদের টিকিট কাটা আছে খোলা থাকলে তারা অবশ্যই যাবে। আর এই যে হচ্ছে যাচ্ছে এই একদম ওপরে, এটা আরো উঁচুতে, আর সবাই যে স্কি করছে, যেভাবে বাচ্চাদেরকে প্রথম হাঁটতে শেখায় সেইভাবে শেখাচ্ছে। এগুলো ফালতু জিনিস একদম, আমার মতে এগুলো না করাই ভালো। এত স্নো রয়েছে, এত বরফ রয়েছে, তোমরা নিজেরা এনজয় করো, এগুলো করার কোনো প্রয়োজনই নেই। কিছু লোক এসে তোমাদেরকে পাগল করে দেবে করার জন্যে, কিন্তু এগুলো করার কোনো দরকারই নেই। অ্যাকচুয়ালি তোমরা এই বরফগুলো যা পেয়ে যাবে এখানেই মজা করতে পারো, প্রচুর বরফ পাবে। দেখো কত বরফ লাগবে, এত বরফ। এই যে কিভাবে শেখাচ্ছে, কখন শেখাবে আর কখন করবে, পুরো পয়সাটাই যাবে ওয়েস্ট। এত বরফ, চারিপাশে শুধু বরফ, আর এত বরফ পা ঢুকে যাচ্ছে, পুরো পা রাখা যাচ্ছে না। ওই যে দূরে স্কি করছে, না সরি এটা স্কি না, এটা হচ্ছে স্নো বাইক অ্যাক্টিভিটি, এটাও তোমরা করতে পারো। আর এই দেখো এই পাগলটা কি করছে, দেখো দেখো দেখো, ও মানে সব বরফ আজকে শেষ করে দেবে এখান থেকে দিয়ে, মানে ও মানে ভরাট পূরণ করছে গর্তগুলোর। আমার পায়ের জুতোতে গর্ত হচ্ছে, ও পূরণ করছে সেটাকে।
এই যে আবার ঢুকে গেছি। কাশ্মীরি কাওয়া নিলাম, ফাইনালি কাওয়া খাওয়ার সুযোগ হলো। আর এর মধ্যে অনেক ড্রাই ফ্রুটস সব কিছু থাকে, খেতে কিন্তু খুব টেস্ট। এই যে এরকম পরিবেশ, নেচারের এরকম বরফ পুরো ঢাকা, আর তার মধ্যে এরকম কাওয়া খাওয়া। কাশ্মীরি কাওয়া নিয়েছি। একটা আঙ্কেল অনেকক্ষণ ধরে বলছিল নেওয়ার জন্যে, তো একটু কম নিল বলে নিলাম। বলো কাশ্মীরি কাওয়া কেমন লাগছে? আর এই জায়গাটা কেমন? এরকম জায়গাতে এই কাওয়া খাওয়া জাস্ট দারুণ। এই যে ঠান্ডায় ধরে আছি কাওয়া, হাতটাতে দারুণ লাগছে, গরম গরম কাওয়া। এই যে অসাধারণ অসাধারণ। এইরকম পরিবেশে দাঁড়িয়ে কাওয়া খাওয়া দারুণ। এবার ফিরে যাব, 2টো বেজে গেছে। আর এখানে থাকাটা ঠিক হবে না, ওয়েদার আস্তে আস্তে খারাপ হচ্ছে। সেকেন্ড ফেজ থেকেও সবাই চলে আসছে। তো এবার গিয়ে তারপরে কিছুটা এনজয় করব ওখানে। এখন চলে যাওয়াটাই ঠিক হবে। क्या है ये? टिक्का है, पनीर टिक्का है और चिकन टिक्का है, मटन है? मटन टिक्का भी है। पनीर कितना? पनीर 100 रुपये। ফিরে যাচ্ছি এখন। আর যাওয়ার সময় এইখান দিয়ে যেতে হবে। এই যে এইখানেও কত বরফ জমে আছে। আর এই যে এগুলো স্কি করে যারা, তারা যায়। এটা 3rd ফেজ। তারপর গন্ডোলা থেকে ফেরার সময় দুপাশে এত বরফ ছিল যে আমরা একটু বরফের মধ্যে এনজয় করা শুরু করলাম। তারপর 10 মিনিট মতো হেঁটে আমরা ট্যাক্সি স্ট্যান্ডে চলে আসলাম। সেখানে এসে ভালো করে খুঁজে দেখলাম শেয়ার গাড়ি ছাড়তে অনেকটা লেট হবে আর প্রচুর জ্যামও পড়ে গেছিলো, তাই আমরা একটু সামনের দিকে এগিয়ে আসতেই একটা দাদা ভাই আমাদেরকে লিফট দিয়ে দিয়েছিল। টানমার্ক থেকে শেয়ার গাড়ি পাওয়া যাবে, টানমার্ক থেকে শেয়ার গাড়ি পাওয়া যায়, এরকম বাসও পাওয়া যায়। আর তোমরা চাইলে এই বাসে করেও যেতে পারো, ভাড়া পরে আমি জানিয়ে দিচ্ছি। আমি তো সাথে সাথে বাস পেয়ে গেলাম, তো বাসে করে চলে যাব। আর আসার সময় অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম,
তো শেয়ারিং সেরকম পাইনি বলে একজন আমাকে লিফট দিয়ে দিয়েছিল। তো এই হচ্ছে বাসের ভিতরটা, বেশ ভালো। চলো তাহলে যাওয়া যাক শ্রীনগরের মান্ডি পর্যন্ত। তো তারপর আমরা 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে মান্ডিতে পৌঁছে গেলাম, আর ওখান থেকে বাস ধরে লালচক একটু মার্কেটিং করে ফিরে গিয়েছিলাম হোটেলে। রাতের ডিনার করে খুব তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। তো কেমন লাগলো আমাদের এই ব্লগটা কমেন্ট বক্সে জানিও। নেক্সট ব্লগে তাড়াতাড়ি দেখা হচ্ছে।